ওয়েলকাম টু টিচিং স্কলার ইউটিউব চ্যানেল। ডিসকাস করব মাইকেল মধুসূদন দত্ত। প্রথমে আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিদ্যাপতি ডিসকাস করেছিলাম, সেটা প্লেলিস্টে আছে, ভিডিওটা গিয়ে দেখতে পারেন। আজকের টপিক মাইকেল মধুসূদন দত্ত। তো কাহিনী শুরু হয় বর্তমান বাংলাদেশ 1824 খ্রিস্টাব্দের, 24-এর পরে 25 আসবে, 25শে জানুয়ারি যশোর জেলায় গ্রামের নাম হচ্ছে সাগরদাড়ি গ্রাম। ঠিক আছে, যে সময় মাইকেল মধুসূদন দত্ত নদীর পাড়ে এক জমিদার বংশে উনি জন্মগ্রহণ করেছেন। তো এটা ইম্পর্টেন্ট। ওনার জন্ম হয়েছিল কত? 25শে জানুয়ারি 1824 খ্রিস্টাব্দে সাগরদাড়ি যশোর জেলায়, সাগরদাড়ি গ্রাম যশোর জেলায়। মৃত্যু হয়েছিল ওনার 29শে জুন 1873, মাত্র 49 ইয়ার্স এজে বর্তমান কলকাতাতে উনি মারা যান। আচ্ছা, যদি আমি বেসিক ব্যাকগ্রাউন্ড আগে বলি একটু, সেটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত ছোটোবেলা থেকেই কিন্তু ইংলিশের প্রতি ওনার খুবই আগ্রহ ছিল। ঠিক আছে, পিতা ছিলেন রাজনারায়ণ দত্ত, ওই সময় কলকাতার একজন প্রতিষ্ঠিত উকিল ছিলেন উনি। মাতা জাহ্নবী দেবী, আর মাতার তত্ত্বাবধানেই উনি প্রথম পড়াশোনা শুরু করেন। প্রথমে তিনি সাগরদাড়ি পাঠশালায় পড়াশোনা করেছেন, তারপরে 7 বছর বয়সে উনি কলকাতায় চলে যান, কলকাতা বাবার সাথে। ঠিক, কলকাতা ওইখানে যাওয়ার পর 2 বছর খিদিরপুর স্কুলে উনি 2 বছর পড়াশোনা করেন। করার পরে 1833 খ্রিস্টাব্দে হিন্দু কলেজ, খুবই প্রতিষ্ঠিত হিন্দু কলেজে উনি ভর্তি হয়েছিলেন। আর ছোটোবেলায় থেকেই কিন্তু ওনার ইংরেজির প্রতি, যেটা বললাম আমি, কারণ বাবা তখন ছিলেন খুবই জমিদার বংশের একজন প্রতিষ্ঠিত উকিল ছিলেন কলকাতাতে, শায়দ ওইখান থেকেই ওনার ইংরেজির প্রতি ছোটোবেলা থেকে একটা আগ্রহ ছিল যে আমি, আর সেই ধারণাটা ওনার ছিল যে আমি ইংরেজি পড়াশোনা করলেই বড় কবি হতে পারো, সেই ধারণাটা ওনার ছিল ছোটোবেলা থেকে। তাই 7 বছর বয়সে উনি কলকাতায় গিয়ে হিন্দু কলেজে যখন 1833 খ্রিস্টাব্দে ভর্তি হন, তখন উনি ওইখানে বাংলা, সংস্কৃত আর ফর্সি ভাষা শিখেন উনি। ঠিক আছে, তো এই ছিল ওনার বেসিক একটা এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড। এখন এক্সামের পয়েন্ট অফ ভিউর জন্য জন্ম, মৃত্যু আর ওনার ছদ্মনাম কী ছিল? তিমোথি পেনপয়েম। হিন্দু কলেজে ভর্তি হওয়ার সময়ই, ওই সময় পড়াশোনার চলাকালীন সময় উনি সাহিত্য লেখা শুরু করেছেন, আর লেখা শুরু করেছেন ইংরেজি দিয়েই। তো এই হচ্ছে ওনার সাহিত্য জীবন শুরু। তো যখন ইংরেজি লেখা, প্রথম 2টি ইংরেজি লেখা উনি লিখেছিলেন, সেটা হচ্ছে, প্রথম হচ্ছে দ্য ক্যাপটিভ লেডি, 1 নাম্বার, 1848 খ্রিস্টাব্দে উনি ক্যাপটিভ লেডি লিখেছিলেন। 2 নাম্বার হচ্ছে ভিশন অফ দ্য পাস্ট। আর ওই সময় যেহেতু ব্রিটিশ ভারত ছিল, তাই, আর মাইকেল মধুসূদন একজন বিদ্রোহ কবি ছিলেন, কিন্তু প্রথম বিদ্রোহ কবি মাইকেল মধুসূদন দত্ত। কবি নজরুল ইসলামও বিদ্রোহ কবি ছিলেন। আর আধুনিক ভারতের প্রথম, যদি বলা হয়, প্রথম বিদ্রোহ কবি ছিলেন মাইকেল মধুসূদন দত্ত। তো তখন যেহেতু বিদ্রোহ কবি ছিলেন, তাই ছদ্মনাম ব্যবহার করতেন, ওনা ফেক নেম ব্যবহার করতেন। যখন রাইটাররা, বিভিন্ন রাইটাররা দেখবেন আপনি, ব্রিটিশ ভারতের যখনই যারা রাইটার ছিলেন, কবিরা ছিলেন, সবারই একটা ছদ্মনাম ছিল। তাই মাইকেল মধুসূদনেরও ছদ্মনাম ছিল। সেটা হচ্ছে, উনি যখন ক্যাপটিভ লেডি আর ভিশন অফ দ্য পাস্ট, উনি 2টা রাইটিংস উনি লিখেছিলেন 1848 খ্রিস্টাব্দে, তখন উনি তিমোথি পেনপয়েমই ছদ্মনামটা ব্যবহার করেছিলেন দুটাতেই। ঠিক, তো ওনার ছদ্মনাম ছিল তিমোথি পেনপয়েম। আর উনি বাংলা সাহিত্যের মহাকবি ছিলেন, নোটেড একজন নাট্যকার ছিলেন, আধুনিক বাংলা ভাষার প্রথম বিদ্রোহ কবি। আর উনি অমৃতাক্ষর ছন্দের প্রবর্তক ছিলেন। অমৃতাক্ষর ছন্দ হচ্ছে, যখন লাইন থাকবে, কবিতার ছন্দ থাকবে, লাস্টের লাইনগুলোতে কোনো মিল থাকবে না। আর এই জিনিসটা প্রথমে মাইকেল মধুসূদনই সেটা ইনভেন্ট করেছিলেন, আবিষ্কারক বলতে পারেন আপনি। উনি সনেটের প্রবর্তক, হিন্দু ক্রনিক্যাল পত্রিকার সম্পাদক ছিলেন। তো যখন উনি 1833 খ্রিস্টাব্দে হিন্দু কলেজে যান পড়াশোনার সময়, 1843 খ্রিস্টাব্দে যখন ওনার 18 বয়স হয়, 18 ইয়ার্স, তখন একজন খ্রিস্টান লেডির সাথে ওনার প্রেম হয়, এবং সেই তার ফার্স্ট ওয়াইফ হয়। কত খ্রিস্টাব্দে? 1843 খ্রিস্টাব্দে, যখন ওনার 18 বয়স হয়।
আর ওই সময় উনি, আগে তো হিন্দু ছিলেন, তখনই উনি খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন। 1843 খ্রিস্টাব্দে 8ই ফেব্রুয়ারি যখন ওনার 18 বছর হয়, কোথায় ওল্ড মিশন চার্চ নামে একটা চার্চে গিয়ে উনি খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন। তখন গ্রহণের সময় ওনার যে মাইকেল নামটা, এই মাইকেল নামটা কিন্তু তখন ওনাকে দেওয়া হয়েছিল। পাদরি ডেলট্রি ওনাকে মাইকেল নামটা ওনার আগে দেন। আগে কিন্তু মাইকেল নামটা ছিল না ওনার। ঠিক আছে, তো এই 2-3টা পয়েন্ট আপনি মনে রাখবেন, এক্সামে যদি আসতে পারে। নেক্সট, ফার্স্ট ওয়াইফ তো ছিল রেবেকা ম্যাকটিভিস, কিন্তু বেশি দিন ওনার সাথে সে থাকতে পারেনি, ডিভোর্স হয়েছিল তাদের। তখন উনি দ্বিতীয় বিবাহ করেছেন একজন পার্সিয়ান মেয়ের সাথে। ঠিক আছে, ফার্সি, সোফিয়া নামে, এলেমিয়া হেনরিয়াটি সোফিয়া নামে একজন মেয়ের সাথে ওনার সেকেন্ড বিবাহ হয়। মৃত্যু পর্যন্ত ওনার সাথে ছিলেন উনি। আর মাইকেল মধুসূদন দত্তের বন্ধু ছিল গৌরদাস বসাক। এটা আসে অনেক সময়, প্রায় কোশ্চেনে আমি এমসিকিউতে দেখেছিলাম আসে সেটা, গৌরদাস বসাক, এটা মনে রাখবেন। মাইকেল মধুসূদন দত্তের বন্ধু কে ছিলেন। তো স্পেসিফিক্যালি সাহিত্য জীবন যদি আমি বলি, প্রথম তো ইংরেজি রচনা দিয়ে ওনার সাহিত্য জীবন শুরু করেছিলেন উনি। 2টা ইংরেজি রচনা করেছেন, সেটা হচ্ছে 1848 খ্রিস্টাব্দে দ্য ক্যাপটিভ লেডি, দ্য ভিশন অফ দ্য পাস্ট, টিমোথি পেন পোয়েম, এই 2টা ছদ্মনাম উনি তখন ব্যবহার করেছিলেন। দেন বাংলা রচনার মধ্যে ওনার সেটা শর্মিষ্ঠা নাটক 1859 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। ঠিক আছে, আচ্ছা, উনি লিখেন কিন্তু এটা 1858 খ্রিস্টাব্দে, বুঝতে পারছেন। প্রকাশিত হয়েছিল 1859-এ, 1 বছর পর প্রকাশিত হয়েছিল, এটা মনে রাখবেন। আর এটাই প্রথম বাংলা নাটক ছিল মাইকেল মধুসূদন দত্তের, সেটা হচ্ছে শর্মিষ্ঠা, 1859। তো 1859-এ 3 সেপ্টেম্বর এই নাটকটি বেলগাছিয়া নাট্যশালায় সেটা দেখানো হয়েছিল কিন্তু। আর ওই সময় এই নাটক দেখতে মাইকেল মধুসূদন দত্ত নিজে ওই নাটক দেখতে গেছিলেন। এটা আসে পরীক্ষার মধ্যে, বেলগাছিয়া নাট্যশালায়। শর্মিষ্ঠা নাটকটি কত খ্রিস্টাব্দে, কোথায়, কোন নাট্যশালায় সেটা অভিনীত হয়েছিল? বেলগাছিয়া নাট্যশালায় 1859-এ 3 সেপ্টেম্বরে প্রথম নাটক শর্মিষ্ঠা। এটাই অ্যাকচুয়ালি প্রকৃত অর্থে বাংলা ভাষার প্রথম রচিত নাটক, মৌলিক নাটক। আর এটা পৌরাণিক কাহিনী নিয়ে রচিত, এটা ইম্পর্টেন্ট পয়েন্ট মনে রাখবেন। কাহিনীর উৎস যেটা ছিল সেটা হচ্ছে মহাভারতের আদি পর্বের যজাতি দেবযানী উপাখ্যান। নেক্সট 1860-তে 2টা প্রহসন উনি রচনা করেছেন। এটাও প্রহসন কিন্তু বুরু শালিকের ঘাড়েরও আর একেই কি বলে সভ্যতা, 2টা প্রহসন উনি লিখেছিলেন 1860-তে। ঠিক, প্রহসন মানে হচ্ছে যেটা রিয়েল ফ্যাকচুয়াল জিনিস, কিন্তু খুবই একটু ব্যঙ্গাত্মকভাবে সেটাকে প্রকাশ করা, সেটাকে লেখা, সেটাকে প্রহসন বলা হয়। মানে রিয়েল জিনিসটাকে একটু মানে হাস্যকরভাবে জিনিসটাকে এক্সপ্রেস করা, সেটাই হচ্ছে প্রহসন। ঠিক আছে, তো একেই কি বলে সভ্যতা আর বুরু শালিকের ঘাড়েরও, এই 2টা প্রহসন উনি লিখেছিলেন। ঠিক, স্পেসিফিক্যালি যদি আমি বলি প্রহসনটার মধ্যে কি ছিল, এই যে প্রথম মানে রিয়েলিটি, একেই কি বলে সভ্যতা 1860 খ্রিস্টাব্দে যেটা অ্যাকচুয়ালি ছিল, সেটা হচ্ছে ইংরেজদের মানে সেই ওই সময় যে একেই কি বলে সভ্যতা, ইংরেজের রীতিনীতি সম্বন্ধে, ব্রিটিশদের রীতিনীতি সম্বন্ধে, তাদের যে চাল চলন চরিত্র, যে ব্যবহার তখন ছিল ভারতবর্ষীদের প্রতি, অত্যাচার ব্যবহার, ওইটা নিয়ে লিখেছিল অ্যাকচুয়ালি প্রহসন। ঠিক আছে, একেই কি বলে সভ্যতা, এটাই কি অ্যাকচুয়ালি সভ্যলোক, তারাই কি সভ্যলোক অ্যাকচুয়ালি, কিন্তু এমনভাবে ব্যবহার করছেন ওরা। ঠিক আছে, নেক্সট হচ্ছে বুরু শালিকের ঘাড়েরও, সেইটা অ্যাকচুয়ালি ওই সময় হিন্দু সমাজের কুসংস্কার ব্যঙ্গচিত্র উনি করেছিলেন। অনেক কুসংস্কার ছিল ওই হিন্দু সমাজে, এখন অনেক আপগ্রেডেড ভার্সন আমরা যখন পালন করি সেটা, কিন্তু তখন অনেক কুসংস্কার ছিল, সতীদাহ প্রথা বাগেরা সব কিছু ছিল। তো এটা নিয়ে উনি রিয়েল ফ্যাক্টসটা নিয়ে উনি বুরু শালিকের ঘাড়েরও 1860 খ্রিস্টাব্দে উনি লিখেছিলেন। ঠিক আছে,
আচ্ছা, নেক্সট খুবই ফেমাস নাটক পদ্মাবতী, 1860 রচনা করেছেন। আর এই পদ্মাবতী নাটকেই উনি প্রথম অমৃতাক্ষর ছন্দের আবিষ্কার করেন। বুঝতে পারছেন, মানে অমৃতাক্ষর ছন্দের ব্যবহার করেছিলেন প্রথমবার উনি পদ্মাবতী নাটকে প্রথমবার পদ্মাবতী। ঠিক, কাব্য আসলে তিলোত্তমা কাব্য, এটা পরে দেখব, এটা মনে রাখবেন। তো 1860 সালেই মধুসূদন দত্ত রচনা করেন পদ্মাবতী নাটক। এটিও পৌরাণিক নাটক ছিল। ঠিক, নাটক প্রথম দুইটা নাটক, একটা শর্মিষ্ঠা, এটাও পৌরাণিক নাটক। আর পরের বছর 1860 খ্রিস্টাব্দে পদ্মাবতী নাটক, সেটাও পৌরাণিক নাটকই ছিল। কিন্তু পদ্মাবতী যে নাটকটা, সেটা কিন্তু গ্রিক পুরাণের কাহিনী নিয়ে রচিত। এটাও আসে না একবার পরীক্ষার মধ্যে, গ্রিক পুরাণের নাটক নিয়ে রচিত সেটা। নেক্সট যে নাটকটা, সেটা হচ্ছে কৃষ্ণকুমারী, 1861, এক বছর পর। আর এটা প্রথম ট্র্যাজেডি নাটক, ঠিক, প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক কি কৃষ্ণকুমারী। উল্লেখযোগ্য কিছু চরিত্র, ক্যারেক্টারগুলো এই নাটকের আছে এখানে: কৃষ্ণকুমারী, মদনিকা, ভীমসিংহ, জগৎ সিংহ, ধনদাস প্রমুখ। নেক্সট হচ্ছে 1874। আচ্ছা, 1874 এটা কিন্তু ওনার প্রকাশিত হয়েছিল মৃত্যুর পর, কারণ উনি 1873তেই মারা যান। ঠিক আছে, আর এটা প্রকাশিত হয়েছিল 1874। তো মায়াকানন কিন্তু ওনার একটা অসম্পূর্ণ নাটক, শেষ করতে পারেনি, এটা মনে রাখবেন। মায়াকানন নাটকটি অসম্পূর্ণ নাটক ছিল, যেটা প্রকাশিত হয়েছিল মৃত্যুর এক বছর পরে, 1874-এ, কারণ উনি 1873-তে মারা যান, ই এক্সপায়ার্ড 1873-তে। তো মায়াকানন নাটকটি পরে দিয়ে কমপ্লিট করেছিলেন ভুবনচন্দ্র মুখোপাধ্যায়। তিনি শেষ করতে পারেননি, কারণ অসমাপ্ত নাটক ছিল সেটা। দেন কারণ 1873-তে উনি মারা যান, ভুবনচন্দ্র মুখোপাধ্যায় পরে দিয়ে সেটাকে কমপ্লিট করেছিলেন। তো এই ছিল মেইন তার নাটক সমূহ। কয়টা আছে? একটা, দুইটা প্রহসন, দুইটা, তিনটা, চারটা নাটক আর দুইটা প্রহসন। এখন তার কাব্যগ্রন্থগুলা কী কী? ফার্স্ট, তিলোত্তমা সম্ভব, 1860-তে। এই কাব্যগ্রন্থে উনি প্রথমবার অমৃতাক্ষর ছন্দে ব্যবহার করেছিলেন। তো বাংলা সাহিত্যের অমৃতাক্ষর ছন্দে রচিত প্রথম কাব্যগ্রন্থ 1860 খ্রিস্টাব্দে মে মাসে সেটা প্রকাশিত হয়েছিল। নেক্সট হচ্ছে মেঘনাদবধ কাব্য। এটা একটা মহাকাব্য ছিল। এগেইন এটাও কিন্তু অমৃতাক্ষর ছন্দেই রচিত। তার চরিত্রগুলা আছে এখানে রাবণ। এই কাব্যগ্রন্থে ব্যবহৃত যে ক্যারেক্টারগুলো ছিল তাদের নাম রাবণ, ইন্দ্রজিৎ, সীতা, শর্মা, প্রমীলা প্রমুখ। আর এখানে এই কাব্যগ্রন্থের স্বর্গ ছিল 9টি, এটা আসে, আর খণ্ড ছিল 2টি। তো স্বর্গ 9টি আর খণ্ড হচ্ছে 2টি। ঠিক আছে, এটা 9। কোথায়? মেঘনাদবধ মহাকাব্যে, আপনি এভাবে মনে রাখতে পারেন, মেঘনাদবধ মহাকাব্যে খণ্ড 2টি ছিল। এই যে 9টি স্বর্গ। নেক্সট হচ্ছে বজ্রাঙ্গনা কাব্য। সেটা একটা গীতি কাব্য ছিল, 1861 খ্রিস্টাব্দেই প্রকাশিত হয়েছিল সেটা। নেক্সট হচ্ছে বীরাঙ্গনা কাব্য। এটা একটা পত্রকাব্য ছিল, প্রথম পত্রকাব্য। বাংলা সাহিত্যের প্রথম সার্থক পত্রকাব্য কোনটি? সেটা হচ্ছে 1862 খ্রিস্টাব্দে রচিত বীরাঙ্গনা কাব্য। তার মধ্যে পত্র ছিল 11টি। ঠিক আছে, পত্র 11টি, আর 11 জন নারীর কথা এখানে উল্লেখ করা আছে। হিরোইডিস কাহিনী থেকে নেওয়া হয়েছে সেটা। ঠিক আছে, অনুসৃত কোথায় থেকে? হিরোইডিস কাহিনী থেকে নেওয়া হয়েছে। বীরাঙ্গনা, বীর মানে হিরো, এমন কিছু, এমনভাবে রিলেট করে, সেটাকে মনে রাখবেন। নেক্সট হচ্ছে চতুর্দশপদী কবিতাবলী, 1865 খ্রিস্টাব্দে, 1865-এ সেটা রচিত হয়েছিল। আর এটাই প্রথম সনেট জাতীয় কাব্য ছিল, বাংলা ভাষায় প্রথম সনেট রচনা, চতুর্দশপদী কবিতাবলী। 1865 খ্রিস্টাব্দে সেটা পাবলিশ হয়, রচিত হয়।
কোথায় ফ্রান্সে যখন ছিলেন তখন উনি ফ্রান্সের সেকেন্ড ওয়াইফের সাথে তখন ফ্রান্সে উনি বসবাস থাকতেন। তখন ওই সময় এই কবিতাটা লিখেছিলেন উনি, তখনই থাকাকালীন সময় সেটা পাবলিশ হয়েছিল। প্রেরণা ছিল ইতালির কবি পেত্রাকের সনেট থেকে, সেটা মনে রাখবেন, ইম্পর্টেন্ট পয়েন্ট। নেক্সট হচ্ছে হেক্টর বধ। আচ্ছা, এটা কিন্তু গদ্য রচনা, ঠিক আছে, এটা কিন্তু গদ্যর মধ্যে এটাও কিন্তু অসমাপ্ত গদ্য ছিল। মনে আছে আপনার মায়াকানন, এই যে মায়াকানন নাটক, সেটা অসমাপ্ত নাটক ছিল। সিমিলারলি হেক্টর বধ গল্পটাও কিন্তু অসমাপ্ত গদ্য ছিল। উনি এটা লেখা শুরু করেছিল 1871-এ, কিন্তু উনি 1873-তে মারা যাওয়ার আগ পর্যন্ত সেটা কমপ্লিট হয়নি, ঠিক আছে। তো এই ডেটটা যেটা আছে সেটা কিন্তু 1871, যেই ডেটে উনি স্টার্ট করেছেন লেখাটা, ঠিক কমপ্লিট করতে পারেননি, কিন্তু সেটা একটা অসমাপ্ত থেকে গেছে এই গল্পটা, রাইট। তো 1871 সালে শেষ ভাগে মহাকবি হোমারের ইলিয়ড থেকে, সেটা ইলিয়ড একটা মহাকাব্য হোমারের, সেখান থেকে উনি প্রেরণা পেয়েছেন এটা লেখার, ঠিক আছে, কিন্তু উনি কমপ্লিট করতে পারেননি, সেটা শেষ পর্যন্ত সেটা অসমাপ্তই থেকে গেছে, রাইট। নেক্সট আরেকটা ওনার আত্মবিলাপ একটা কবিতা আছে, সেটা প্রকাশিত হয়েছিল তত্ত্ববোধিনী পত্রিকায় 1861 খ্রিস্টাব্দে আশ্বিন সংখ্যায়, ঠিক। তো এই ছিল ওনার মেইন ইম্পর্ট্যান্ট রচনাগুলা। আর বেসিক যেটা আমরা কাহিনীটা দেখেছিলাম, ওনার বেসিক যে ডিটেলসগুলো সব কিছু। লাস্টে ওনার মৃত্যু হয়েছিল কত, মধুসূদনের শেষ জীবন খুব দুঃখ আর দরিদ্রের মধ্যে অতিবাহিত হয়েছিল, কিন্তু 1873-তে 29শে জুন ওনার মৃত্যু হয়েছিল, ঠিক আছে, কলকাতাতে, বর্তমান কলকাতাতে। কিন্তু উনি একজন জমিদার বংশের লোক ছিলেন, ঠিক আছে, টাকা পয়সা, আর বাবা ছিলেন তখনকার খুবই একটা প্রতিষ্ঠিত উকিল কলকাতাতে। তো টাকা পয়সার অভাব ছিল না, কিন্তু লাস্ট যে লেটার এজটা ওনার খুবই দরিদ্রের সাথে কাটিয়েছিলেন উনি। আর আরেকটা কথা বলছি এখানে, প্রথমে আমি যে বলেছিলাম শুরুতে ওনার তো ছোটোবেলা থেকে কী ছিল, উনি ইংলিশের যে বিদেশে গিয়ে পড়াশোনা করবে, ইংরেজি শিখবে, অন্য ভাষা শিখবে, প্রতি খুবই আগ্রহ ওনার ছিল। তাই উনি শুরুয়াতই করেছিলেন ইংরেজি রচনা দিয়ে, কিন্তু রাইট। তো কিন্তু লেটার এজ আস্তে আস্তে ওনার যখন মৃত্যু আসে, মানে যখন লেটার এজ আসে ওনার, তখন মাতৃভাষার প্রতি ওনার খুবই মায়া জন্মায়, ঠিক আছে, আবার মাতৃভাষায় এসে ফিরে আসেন রচনাগুলো, রাইট। তো এই ছিল অ্যাকচুয়ালি বেসিক কাহিনী যেটা বললাম। তো 1873-তে 73 খ্রিস্টাব্দে 29শে জুন ওনার মৃত্যুবরণ করেছিলেন বর্তমান কলকাতার মধ্যে। আর লেটার এজটা খুবই দুঃখনীয়, দরিদ্রের সাথে কাটিয়েছিলেন উনি। তো এই ছিল মোস্ট ইম্পর্ট্যান্ট এক্সাম ওরিয়েন্টেড যতগুলা ফ্যাক্টস আছে, ইনফরমেশান আছে, আমি চেষ্টা করেছি এখানে দেওয়ার। আর আপনি দেখার সময় ভিডিওটা যেখানেই প্রয়োজন পজ করে নোট ডাউন করবেন, কিন্তু কপিতে লিখবেন সেটা, রাইট। তো থ্যাংক ইউ ভেরি মাচ লাস্ট অবধি দেখার জন্য। পরীক্ষার জন্য বেস্ট অফ লাক। ভালো লাগলে লাইক শেয়ার করবেন ভিডিওটা, সাবস্ক্রাইব করবেন এমন কোয়ালিটি কন্টেন্ট পাওয়ার জন্য, আর কমেন্ট করবেন নেক্সটে আপনার যদি কোনো অপিনিয়ন থাকে। থ্যাংক ইউ ভেরি মাচ, অল দ্য বেস্ট আপনাকে ফর ইয়োর আপকামিং এক্সাম।